রাত 1টা বাজে। শীতের এক রাতেই অফিস থেকে ফিরছিলেন মালিয়া সেন। 30 বছর বয়সী, অত্যন্ত দৃঢ়চেতা জেলা প্রশাসক। সারাদিনের পরিশ্রম, রিপোর্ট, পরিদর্শন, বিরামহীন সভা সব মিলিয়ে তার চোখে যেন এক অদৃশ্য ভার জমেছিল। কিন্তু কাজের প্রতি তার নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে রাত হলেও ড্রাইভার অসুস্থ থাকায় তিনি নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন। হালকা ধোঁয়া ভরা কাঁচের ওপারে হেডলাইটের আলো কুয়াশায় মিলিয়ে যেতে থাকল। মালিয়া চোখ মুছে হালকা দীর্ঘশ্বাস ফেললেন। পিছনের সিটে ফাইলের এক গাদা স্তূপ। এই দুর্নীতির নথিগুলো তিনি আজই হাতে পেয়েছেন। যে নথি প্রকাশ পেলে পুরো জেলা পর্যায়ের এক বিশাল সিন্ডিকেট ধসে পড়বে। এতদিন এগুলো আড়ালেই ছিল। গাড়ির সামনের ড্যাশবোর্ডে তার অফিসের পরিচয়পত্র ঝুলছে। শহরের সীমানা পেরিয়ে বাংলোর দিকে যাওয়া নির্জন রাস্তায় আসতেই ঠিক তখনই গাড়ির ইঞ্জিন হঠাৎ একটা খচখচে অদ্ভুত শব্দ করল। পুরো গাড়ি একটু কেঁপে উঠল। তিনি চমকে ব্রেক চাপলেন। পরের মুহূর্তেই হেডলাইট নিভে গেল, ইঞ্জিন বন্ধ, সবকিছু থেমে গেল। কুয়াশার মধ্যে গাড়িটা যেন একটা কালো দাগে পরিণত হল। এ কি? মালিয়া দ্রুত চাবি ঘোরালেন। একবার, দুবার, তিনবার। ইঞ্জিন কোনো সাড়া দিল না। শুধু কুয়াশায় ভেজা বাতাসের শীষ আর দূরে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মালিয়ার ভেতরে একটা অস্বস্তির কাঁপুনি বয়ে গেল। তিনি ফোন বের করলেন। স্ক্রিনে ভেসে উঠল নো সিগন্যাল। যেন রাতটা ধীরে ধীরে তাকে একটা অদ্ভুত ফাঁদে জড়িয়ে ফেলছে। তিনি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালেন। দৃষ্টিসীমার ওপারে সাদা কুয়াশা ছাড়া কিছুই নেই। আকাশের তারারাও যেন গতিপথ ভুলে এ রাতে আলো নিচ্ছে না। নিজেকে স্থির করলেন, বের হয়ে সাহায্য খুঁজতে হবে। গাড়ির দরজা খুলতেই ঠান্ডা বাতাসের কাঁপুনি তার মুখে আছাড়ে পড়ল। তিনি একবার ফিরে তাকালেন। গাড়িটাই যেন এখন এক অচেনা অন্ধকার বস্তুর মতো মনে হচ্ছিল। কিন্তু তার কাছে থামার সময় নেই। চুপচাপ সাহস সঞ্চয় করে তিনি গাড়ি তালাবদ্ধ করলেন এবং কুয়াশার মধ্যে হাঁটতে শুরু করলেন। রাত তখন 1:15। হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট কেটে গেছে। রাস্তার দুপাশের অন্ধকার আরও ঘন হয়েছে। শীত নেমেছে গাছের পাতায়। শাড়ির তলার অংশ কাদা লেগে ভারী হয়ে উঠছে। চারদিকে তাকাতে দূরে একটা টিমটিমে আলো দেখা গেল। মালিয়ার মুখে প্রথমবারের মতো আশা ফুটে উঠল। হয়তো কোনো দোকান কিংবা কোনো বাড়ি। কিন্তু কাছে যেতেই তিনি দেখলেন এটা একটি পুলিশ ভ্যান। পুলিশ ভ্যান মানে উদ্ধার, নিরাপত্তা, ভরসা। সেই ভরসার অনুভূতিতে তিনি দ্রুত পা চালালেন। কিন্তু ভ্যানের কাছে গিয়েই তার সেই ভরসা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। ভ্যানের দরজা খোলা। পাশে ঘাসের ওপর 3 জন পুলিশ কনস্টেবল বসে আছে। কেউ আধশোয়া, কেউ টলটলে বসে। চারদিকে ছড়িয়া মদের বোতল, তাসের বান্ডিল, সিগারেটের ছাই, আর তারা নেশায় মাতাল হয়ে আছে। তাদের উর্দি অগোছালো, কারো বেল্ট খুলে গেছে, কারো টুপি মাটিতে। এ যেন কোনো দায়িত্বে থাকা পুলিশ নয়, অবরুদ্ধ রাতের মধ্যে 3টি নেশাগ্রস্ত শিকারী। মালিয়া সঙ্গে সঙ্গে নিজের পরিচয় গোপন করলেন। তার অফিসারের অভিজ্ঞতা তাকে আগে থেকেই সতর্ক করে দিয়েছিল। তিনি কঠিন গলা স্বরে বললেন, ডিউটির সময় এসব কি হচ্ছে? সবচেয়ে মোটা গড়নের কনস্টেবল বিজন নেশার চোখে ধোঁয়াটে দৃষ্টি তুলে তাকে দেখে হো হো করে হেসে উঠল। দেখো দেখো, আকাশ থেকে পড়ি এসেছে। তুই আমাদের শেখামে ডিউটি কি? তাদের হাসি অন্ধকারে আরো খারাপ শোনাচ্ছিল। বিজন টলটলে উঠে এসে মালিয়ার দিকে এগোলো। তার মুখ থেকে মদের দুর্গন্ধ কুয়াশার সঙ্গে মিশে যেন আরো বিষাক্ত হয়ে উঠল। ম্যাডাম, সে টেনে টেনে বলল, এত রাতে একা ভয় করে না? আসুন ম্যাডাম, বসুন, আড্ডাটা বেশ জমে উঠবে। মালিয়ার চোখে রাগের আগুন জ্বলে উঠল। মুখ সামলে কথা বলুন। আমি চাইলে এই মুহূর্তে এসপি স্যারকে জানাতে পারি। এসপির নাম শুনে সবাই হো হো করে হাসল। আরেকজন বলল, এই রাতে আমরাই এসপি, আমরাই ডিআইজি, বুঝেছ? বিজন এবার আরো কাছে এগিয়ে এলো। সে মালিয়ার হাত ধরতে উদ্যত। ঠিক সেই মুহূর্তে সাপাট করে একটি চড়, একটি তীব্র বজ্রপাতের মতো শব্দ, বিজনের গালে মালিয়ার শক্ত হাতে জোরে আঘাত। রাতের নিস্তব্ধতা যেন ভেঙে চুরমার হয়ে গেল। ছোট লোক, গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পেলে? মালিয়া গর্জে উঠলেন। বিজন আঘাতে টাল খেয়ে 1 সেকেন্ড থমকে গেল। তারপর তার চোখে উন্মাদনা জ্বলে উঠল।
সে যেন ক্ষিপ্ত বাঘ। ধর, এই মাগিটাকে ধর, চিৎকার করল সে। 3 জন কনস্টেবল তাকে ঘিরে ধরতে ছুটে এলো, কিন্তু মালিয়া ভয় পাননি। পরিস্থিতি বোঝার সঙ্গে সঙ্গে তিনি নিজের ভারী পার্সটা তাদের দিকে ছুঁড়ে মারলেন। পার্সের অপ্রত্যাশিত আঘাতে তারা দুমুহূর্ত বিভ্রান্ত হল। সেই কয়েক সেকেন্ডই ছিল তার সুযোগ। তিনি দৌড়ে রাস্তার পাশের কাটা ঝোপের মধ্যে লাফিয়ে ঢুকে পড়লেন। শাড়ির আঁচল বারবার আটকে যাচ্ছে, কাটা গোড়ালি ফুঁড়ে রক্ত বের হচ্ছে, কিন্তু থামেননি। দেখ, কোথায় গেল? বিজনের গর্জন পিছন থেকে শোনা যাচ্ছে। মালিয়া আর এক মুহূর্ত নষ্ট করলেন না। আঁকাবাঁকা কাঁটা বনের ভিতর দিয়ে এগোতে লাগলেন, শীত, ব্যথা, ভয় সবকিছু পিছনে ফেলে। রাতটা যেন তার বিপক্ষে দাঁড়িয়েছে, কিন্তু তবু তিনি থামলেন না। কুয়াশায় ঢাকা সেই কাঁটা ঝোপে ঢুকে পড়ার পর মালিয়া টের পেলেন অন্ধকারটা যেন আরও ঘন। ওপর থেকে গাছের ডাল এমনভাবে নেমে আছে যে কুয়াশার আলো পর্যন্ত ঢুকতে পারছে না। তিনি হাঁপাচ্ছিলেন, কাঁটা তার হাত ছিঁড়ে রেখেছে। পায়ের কাছে শুকনো পাতার খসখস শব্দ। প্রতিবার সেই শব্দে তার মনে হচ্ছিল পিছনে কেউ আসছে। 3 জন কনস্টেবলের গলা এখনো শোনা যাচ্ছে দূরে। ওপাশে দেখ, কাছেই আছে, ধরতে হবে। নেশার নরকীয় হাসি অন্ধকার ভেদ করে তার কানে ঢুকে যাচ্ছে। কিন্তু মালিয়া স্থির করলেন, বাঁচতে হলে জঙ্গলের গভীরেই ঢুকতে হবে। তিনি দিক ভেদ না করেই এগোতে লাগলেন। কুয়াশায় সব দিক এক হয়ে যাওয়ায় তিনি জানতেন না কোন দিকে রাস্তা, কোন দিকে গর্ত, কিন্তু এগোতেই হবে। শীতের বাতাস তার শ্বাসে ধোঁয়া তৈরি করছে। তিনি হাঁপিয়ে উঠেছেন, কিন্তু তার দৃঢ়তা ছিল ইস্পাতের মতো। হঠাৎ কোথাও পা পিছলে তিনি নিচে পড়ে গেলেন। একটা ছোট খাদের মতো জায়গা, শুকনো পাতা আর নরম মাটি। তিনি একটা গুড়ির সঙ্গে ধাক্কা খেয়ে থামলেন। দেহে ব্যথা ছড়িয়ে পড়ল, কিন্তু তিনি আবার উঠে দাঁড়ালেন। ঠিক তখনই একটা আলো, দূরে কোথাও একটা টর্চের আলো। মালিয়া হিম হয়ে গেলেন। ওরা? মনের প্রশ্ন। তিনি মাথা নিচু করে গাছের আড়ালে সেঁধিয়ে গেলেন, শ্বাস ধীর করলেন। ঠান্ডা কাঁপুনি ধরে যাচ্ছে। দূর থেকে আসছে, ম্যাডাম বের হন, এরকম করে পালিয়ে যেতে পারবেন না। বিজনের বিষাক্ত কণ্ঠস্বর। এক মুহূর্তে তার পুরো শরীর কাঁপতে লাগল, কিন্তু এই ভয় তাকে হার মানাতে পারল না। তিনি আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে এগোতে লাগলেন। রাত তখন 1:45। জঙ্গলের মধ্যে আরেকটু এগোতেই মালিয়া দেখতে পেলেন দূরে কোথাও একটা কাঠের কুঁড়ে, খুব ছোট্ট একটা শেড, সম্ভবত বন বিভাগের পুরনো তত্ত্বাবধায়কের ঘর। আলো নেই, দরজা আধখোলা, জানালার কাঁচ ভাঙা। কিন্তু এই মুহূর্তে সেই কুঁড়েটাই যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, দরজাটা ঠেলে খুললেন। ভেতরের অন্ধকার বেশ দম বন্ধ করা, কিন্তু ভেতরে ঢুকেই দরজা টেনে বন্ধ করলেন। কয়েকটা ভাঙা চেয়ার, পুরনো আলমারি, জাল ঝুলে আছে, ধুলো, মাকড়সা, পচা গন্ধ, সব মিলিয়ে জায়গাটা পুরনো রহস্যের ছায়ামূর্তি। তিনি হালকা আলো খোঁজার চেষ্টা করলেন। ঠিক তখনই কে? পেছন থেকে পুরুষের কণ্ঠ। মালিয়া চমকে দাঁড়িয়ে গেলেন। অন্ধকারে কারোর উপস্থিতি তিনি বুঝতে পারেননি। দরজার পাশে অন্ধকারে টুকরো আলোতে একজন মানুষ। তিনি ভাঙা টিনের ওপর মশারি ঝুলিয়ে বসেছিলেন, মুখে দাড়ি, চোখে ক্লান্তি। একটা লণ্ঠন জ্বালিয়ে তার দিকে তাকালেন। আপনি কে? মালিয়া ফিসফিস করে বললেন। লোকটি ধীরে বলল, আমি বন বিভাগের পুরনো পাহারাদার, নাম সিরাজ। আপনি কেন এখানে? মালিয়া এক মুহূর্ত দ্বিধা করলেন, কিন্তু তার ভেতরের শক্তি তাকে বলল এখন কাউকে বিশ্বাস না করলে চলবে না। আমাকে কিছু পুলিশ। তিনি বাক্য শেষ করলেন না। সিরাজ মাথা নাড়ল। ওদের আওয়াজ আমি শুনেছি, আপনাকে খুঁজছে। আমি দরজার বাইরে তালা লাগিয়ে দিচ্ছি, আপনি ভয় পাবেন না। তিনি কিছু বলার আগেই সিরাজ উঠল, দরজা বাইরে থেকে বন্ধ করে দিল একটা পুরনো লোহার শেকল দিয়ে। মালিয়া প্রথমবার একটু নিরাপদ বোধ করলেন, কিন্তু একই সঙ্গে তার মনে হল তিনি কি সত্যিই নিরাপদ, নাকি নতুন ফাঁদে পা দিলেন। সিরাজ দরজায় তালা লাগিয়ে বাইরে দাঁড়াল, যেন পাহারায় আছে। মালিয়া ক্ষীণ আলোতে কুঁড়ে ঘরের ভেতর চারদিকে তাকালেন। গাঢ় অন্ধকার, দেয়ালে শুকনো জালের গুচ্ছ,
ছাদের ফাঁক দিয়ে কুয়াশার বাতাস ঢুকছে। তার বুক এখনো ধুকপুক করছিল। পুলিশের নেশাগ্রস্ত গলা যেন বাতাসে ভাসছে। সময় তখন রাত 2টোর দিকে। সিরাজ জানালার কাছে এসে ফিসফিস করে বলল, ওরা কাছেই আছে, কিন্তু এখানে ঢুকবে না, এই জায়গাটা ওরা ভয় পায়। মালিয়া বিস্মিত। ভয়? কেন? সিরাজ ক্ষীণ স্বরে বলল, বলা হয় এ কুড়েতে নাকি একসময় একজন রেঞ্জার শেষ হয়েছিল। তারপর থেকে রাতে এখানে আলো লাগে না। ওরা বিশ্বাস করে এখানে আত্মা থাকে। মালিয়া অবিশ্বাসের চোখে তাকালেন, কিন্তু সিরাজের গলায় আতঙ্ক সত্যিই ছিল। যাই হোক, এই কুসংস্কারই তাকে বাঁচাচ্ছে। তিনি মেঝেতে বসে পা ছুঁয়ে দেখলেন, শ্যাওলা আর কাঁটার আঘাতে রক্ত জমাট, ব্যথা চুইয়ে বেরোচ্ছে। কিন্তু তিনি দমে গেলেন না। সিরাজ, তিনি বাইরে ফিসফিস করে ডাকলেন, ওরা কি চলে যাচ্ছে? সিরাজ দরজার ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকালো। না, ওরা গভীরে খুঁজছে, ওদের টর্চের আলো দেখছি। হঠাৎ দূরে বিজনের গলা, ধরতে হবে, এই রাতেই শেষ করব ব্যাপারটা। মালিয়ার পুরো শরীর জমে গেল। সিরাজ ধীরে দরজা থেকে সরে এসে বলল, আপনি এখানে থাকুন, আমি আরেকটু দূরে গিয়ে দেখছি। তিনি হারিকেনটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। ঘরের ভেতর অন্ধকারে মালিয়া হ্যাকা, কিন্তু তার ভেতরে ভয় আর রাগ মিলেমিশে শক্তিতে পরিণত হচ্ছিল। প্রায় 10 মিনিট কেটে গেল। হঠাৎ কুড়ের বাইরে ডালের ভাঙ্গার শব্দ, পায়ের আওয়াজ। মালিয়ার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কি সিরাজ নাকি ওরা? দরজার কাছে এসে কেউ দাঁড়ালো। ম্যাডাম, সিরাজের কণ্ঠ। মালিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সিরাজ দরজার শেকল খুলে ভেতরে ঢুকল, কিন্তু তার ভঙ্গিতে যেন কিছু অস্বাভাবিক। তার মুখে গভীর টান, চোখে এক ধরনের শঙ্কা। কি হলো? মালিয়া জিজ্ঞেস করলেন। সিরাজ ধীরে লণ্ঠনটা নামিয়ে রাখল। ওরা বেশি দূরে নয়, আপনার নাম ধরে ডাকছে, কিন্তু কিন্তু সিরাজ গলায় শব্দ খুঁজতে খুঁজতে বলল, ম্যাডাম, সত্যি কথা বলি, আপনি শুধু পুলিশ থেকে নয়, পুরো প্রশাসনের দুর্নীতির জালে আটকে গেছেন। মালিয়া চোখ বড় করে তাকালেন। তুমি কি বলছো? সিরাজ দীর্ঘশ্বাস নিল। আমি বন দপ্তরের লোক নই ম্যাডাম, আমি একজন হুইসেল ব্লোয়ার। বছর 2 আগে আপনার জেলার কিছু কর্মকর্তার দুর্নীতির খবর জোগাড় করছিলাম। সেই সিন্ডিকেটে কয়েকজন পুলিশ আর উচ্চপদস্থ লোকও আছে। আমি লুকিয়ে থাকি। আপনার আজ রাতের পথ, এটা দুর্ঘটনা নয়। পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে? মালিয়া স্তব্ধ। সিরাজ বলল, আজ রাতে ওরা আপনাকে ওখানে পাবে, এটাই ছিল পরিকল্পনা। রাস্তা ফাঁকা, নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, এবং পুলিশ ভ্যান আসলে ডিউটির নয়, সিন্ডিকেটের লোক। পুরো শরীর ঠান্ডা হয়ে গেল মালিয়ার। আপনাকে ব্ল্যাকমেল অথবা নিখোঁজ দেখাবে। কুয়াশা যেন এক মুহূর্তে আরও ভারী হয়ে গেল। মালিয়া শ্বাস সামলে বললেন, তাহলে তুমি আমাকে সাহায্য করছো কেন? সিরাজের চোখে দৃঢ়তা। কারণ আপনি একমাত্র যিনি এই জাল ভাঙতে পারবেন। আপনি সৎ, আর আজ আপনাকে যদি ধরে ফেলে, এই জেলার সব সত্য ধাপাচাপা পড়ে যাবে। মালিয়া মাথা তুলে তাকালেন। এই রাত, এই কুয়াশা, এই আতঙ্ক সব যেন এখন নতুন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তিনি দাঁড়ালেন। আমাকে বের হতে হবে। সিরাজ মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু বাইরে 3 জন নয়, 6 জন আছে, সবাই অস্ত্রধারী। মালিয়া নিঃশ্বাস ফেললেন। আমার কাছে কোনো অস্ত্র নেই। সিরাজ পকেট থেকে একটি ছোট অস্ত্র বের করল। এটা নিন। মালিয়া দ্বিধা করলেন না, অস্ত্রটা হাতে তুলে নিলেন। সিরাজ পথ দেখিয়ে মালিয়াকে জঙ্গলের গভীরে নিয়ে গেল। কুয়াশায় তাদের ছায়া ঝাপসা হয়ে যাচ্ছে। প্রতিটি পদক্ষেপে শুকনো পাতার খসখস যেন মৃত্যুর আগমনী বার্তা। হঠাৎ দূরে পুলিশের আলো দেখা গেল। এই তো আছে, বিজনের গলা। ধরলে আজই কাজ শেষ। সিরাজ ফিস করল। ওরা আমাদের গতিবিধি জানে। খুবই খারাপ খবর। মালিয়া বললেন, পালিয়ে গেলে লাভ হবে না, আমাকে তাদের মুখোমুখি দাঁড়াতে হবে। সিরাজ থমকে তাকালো। আপনি জানেন না ওরা কতটা নিষ্ঠুর। মালিয়া দৃঢ় কণ্ঠে বললেন, আমি ভয়ের কাছে হার মানিনি কখনো। ওদের থামাতে না পারলে শুধু আজ নয়, এই জেলা কালো অধ্যায়ে ডুবে যাবে। সিরাজ তার দিকে এমন দৃষ্টিতে তাকালো যা শ্রদ্ধা মিশ্রিত বিস্ময়ে ভরা। তারা আবার এগোতে লাগল, কিন্তু তখনই একটি টর্চ লাইটের ঢেউ সরাসরি তাদের উপর পড়ে গেল। এই তো আছে, বিজনের গর্জন। মালিয়া আর সিরাজ দৌড় দিলেন। তাদের পিছনে ফায়ারিংয়ের শব্দ।
ফায়ারিংয়ের শব্দ কুয়াশায় ভয়ানক প্রতিধ্বনি তুলতে লাগল। একটি ফায়ারিং মালিয়ার পাশের গাছে আঘাত করল। কাঠ উড়ে এসে তার গালে লাগল। ব্যথায় মুখে কেটে ফাটা দাগ রইল। কিন্তু তিনি থামলেন না। দৌড়াতে দৌড়াতে তারা একটি শুকনো খালের কাছে পৌঁছালেন। নিচে নেমে সেন্ধে যাওয়া যায়। সিরাজ বলল, ঝুঁকি আছে, কিন্তু এটাই একমাত্র পথ। নিখোঁজ দেখাবে। কুয়াশা। মালিয়া মাথা নাড়লেন, চলো। তারা খালের তলদেশে লুকালেন। উপরে পুলিশের ছায়া ঘুরছে। তারা আলো নামিয়ে নামিয়ে খুঁজছে। মালিয়ার নিঃশব্দে শ্বাস ধরে থাকলেন। 10 মিনিট, 15 মিনিট। পুলিশ সরে গেল। সিরাজ ধীরে উঠে বলল, চলুন, এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা চেকপোস্ট আছে। সেখানে সৎ অফিসার আছে, আমার পুরনো পরিচিত। ওদের কাছে পৌঁছাতে পারলেই সব পাল্টে যাবে। মালিয়া বললেন, তাহলে দ্রুত বেরোই। তারা আবার যাত্রা শুরু করলেন। ঘড়ির কাঁটায় রাত তখন 4টে। জঙ্গল শেষ হতে শুরু করেছে। আশার আলো দেখা যাচ্ছে। কিন্তু ঠিক তখনই একটি ছায়া তাদের পথ রুদ্ধ করল। আলো জ্বলে উঠল। বিজন, তার পিছনে বাকিরা। বিজনের মুখে এক ধরনের শয়তানি হাসি। অবশেষে হলো দেখা ম্যাডাম। সিরাজ মালিয়ার সামনে দাঁড়ালো। তুই আমাকে মেরেও সত্যি ঢাকতে পারবি না, সে চিৎকার করল। বিজন গর্জে উঠল, তুইও খতম হবি, আর ম্যাডামও। মালিয়া মুঠি চেপে ধরলেন। বিজন এগিয়ে এলো। ম্যাডাম, আপনার জেদের জন্যই এই অবস্থা। আপনার প্রতিবেদন, আপনার সৎ থাকা, সবই আজ শেষ। সে এগিয়ে এসে একটি রিভলভার বের করল। সিরাজ লাফিয়ে পড়ে বিজনের আঘাত ঠেকাতে গেল। তারা ধস্তাধস্তি শুরু করল। মালিয়া চিৎকার করলেন, সিরাজ, সাবধান! একজন পুলিশ মালিয়ার দিকে এগিয়ে এলো। মালিয়া তার আঘাত এড়িয়ে গিয়ে গাছ থেকে পড়ে থাকা একটি শুকনো মোটা ডাল তুলে নিলেন। পুলিশ আক্রমণ করতে আসতেই তিনি ডালটি আকাশে ঘুরিয়ে তার কাঁধে জোরে আঘাত করলেন। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে সিরাজ আর বিজনের লড়াই তীব্র। বিজন একটি ভাঙা বোতল নিয়ে সিরাজের দিকে ঠেলে ধরল। সিরাজ হাতে আঘাত পেল, রক্ত ঝরতে লাগল। মালিয়া চিৎকার করলেন, না! তিনি দৌড়ে গেলেন। নিজের হাতে থাকা অস্ত্রটি দেখে তার চোখে আগুন জ্বলে উঠল। বিজন সিরাজকে কাবু করে যখন মালিয়ার দিকে ভাঙা বোতল উচাল, ঠিক তখন মালিয়া একটি কাঠের টুকরো নিয়ে বিজনের চোখের দিকে ছুঁড়ল। ভাঙা বোতল পড়ে গেল। বিজন গর্জন করে ঘুরে ঘুষি মারতে গিয়েছিল, ব্যথায় নুয়ে পড়ল। মালিয়া ফিসফিস করে বললেন, এটা তোমার আমার ওপর হাত তোলার শাস্তি। এরপর তিনি পড়ে থাকা ভাঙা বোতল দিয়ে বিজনের কপালে জোরে আঘাত করলেন। বাকি পুলিশরা যখন কাছে আসলো, তখন তারা এই দৃশ্য দেখে আতঙ্কে পিছু হটল। একজন চিৎকার করল, বিজন পড়ে গেছে, পালাও! সবাই জঙ্গলের ভেতর অন্ধকারে মিলিয়ে গেল। বিজন মাটিতে অচেতন। সিরাজ আহত, কিন্তু বেঁচে আছে। রাতের নৈশব্দে মালিয়ার নিঃশ্বাস যেন গাছের পাতার সঙ্গে মিশে যাচ্ছিল। তখন ভোরের আলো ফুটতেই হালকা আলো দেখা দিতে শুরু করেছে। কুয়াশা মিলিয়ে যাচ্ছে। দূরের চেকপোস্টে পৌঁছাতে তাদের আর বেশি সময় লাগল না। সতেসাই রঞ্জিত তাদের দেখে আতঙ্কে ছুটে এলেন। ম্যাডাম, আপনি এখানে কিভাবে? মালিয়া সংক্ষেপে সব ব্যাখ্যা করলেন। রঞ্জিত নিজের লোকজনকে নিয়ে দ্রুত বিজন এবং তার দলের বিরুদ্ধে অভিযান চালাল। 2 ঘন্টার মধ্যে বিজন গ্রেফতার, অন্য 5 জনও ধরা। নেটওয়ার্ক বন্ধ করায় জড়িত টেকনিশিয়ান, দুর্নীতির সিন্ডিকেটে থাকা 7 উচ্চপদস্থ অফিসার সব উন্মোচিত হল। তার 1 সপ্তাহের মধ্যে 50 জনেরও বেশি অফিসার ও নেতা গ্রেফতার হল। সিরাজকে চিকিৎসা দেয়া হল, তিনি বেঁচে যান। মালিয়া দাঁড়িয়ে রৌদ্রে ভেজা রাস্তা দেখে দীর্ঘশ্বাস নিলেন। আজকে সূর্য যেন নতুন অধ্যায়ের প্রতীক। রঞ্জিত এগিয়ে এসে সেলুট করল। ম্যাডাম, আপনি না থাকলে আজ সত্য হারিয়ে যেত। মালিয়া ধীরে বললেন, সত্য কখনো হারায় না রঞ্জিত, যদি কেউ লড়ার সাহস দেখায়। সিরাজ পাশে দাঁড়িয়ে মৃদু হাসলেন। আপনার মতো মানুষের জন্যই দেশ বেঁচে আছে ম্যাডাম। মালিয়া আকাশের দিকে তাকালেন। স্বস্তির গভীর বাতাস নিলেন। মালিয়া অফিসে ফিরে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, আইন কেউ ভাঙলে, সে পুলিশ হোক, নেতা হোক, অফিসার হোক বা যেই হোক, তার বিচার হবেই। আজকের রাত আমাকে আরো শক্ত করেছে। আমি থামব না।
ফ্ল্যাশলাইটের ঝলকানিতে তার দৃঢ় মুখ স্পষ্ট। অন্ধকার যতই ঘন হোক, মানুষের ইচ্ছাশক্তি যদি সত্যের পাশে দাঁড়ায়, তাহলে আলো জিতবেই।